আচ্ছা, আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা শুরু করতেছি। এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারটার সাথে ওই আগের আই মিন যে আমরা লাস্ট তাপ ও গ্যাস পড়ে আসলাম ফিজিক্স ফার্স্ট পেপারের ১০ নাম্বার চ্যাপ্টারটা, সেটার সাথে অনেক কিছু অনেক বেসিক এখানে দরকার হবে। একই সাথে সামনের দিকে ইন্টিগ্রেশনের একটু বেসিক লাগবে। ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন যেগুলা ছিল, ওগুলা এতদিনে তোদের হয়ে গেছে আশা করি। আর এই চ্যাপ্টারটা মোটামুটি একটু আ যখন ১ম শুরু করা হয় বিরক্তিকরই লাগে। তবে এখন যেহেতু আমরা ওগুলা চ্যাপ্টার পড়ে ফেলছি, সো আশা করি বিরক্তিকর লাগবে না। আর লাগলেও একটু সহ্য করবি আরকি। আর আ এই চ্যাপ্টারটার মানে কোশ্চেন আ এব হ্যাঁ, স্মৃতি কিছু বলবি? হ্যাঁ, 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 শোনা যাচ্ছে। ওকে, এখন শোন। ওয়ালাইকুম আসসালাম। এখন শোনা গেছে। এর আগে শোনা যায়নি। আচ্ছা, এই চ্যাপ্টারের যে ইয়া আ এমনি ম্যাথ আকারেও কোশ্চেন আসে, আবার কিছু আ বর্ণনামূলক বা ম্যাথমেটিক্যাল প্রুফ এগুলাও আসে। তো আচ্ছা, আসি আমরা একদম ১ম দিকে যে শুরুতে যে আলোচনাগুলো এই চ্যাপ্টারের, আমরা 9-10 এ যে বস্তুর উপর তাপের প্রভাব চ্যাপ্টারটা পড়ে আসছিলাম ফিজিক্সে, অনেকটা ওইটার কিছু আলোচনা আছে। তো এই জিনিসগুলা কতটুকু তোদের মনে আছে আমার জানা নাই। আমি একটু ছোট করে আবার রিভিউ দিব আরকি। ওকে? তো আজকে হয়তো চ্যাপ্টারের মেইন টপিকে ঢোকা হবে না। আজকে বেসিক গুলা নিয়েই হয়তো আলোচনা করা হবে। ওকে, তাহলে শুরু করতেছি। তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যা বলতে যেটা আমরা বুঝি অ্যাকচুয়ালি আ এটা হচ্ছে ফিজিক্সের এমন একটা শাখা, আই মিন পদার্থবিজ্ঞান বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের যে শাখায় তাপের সাথে শক্তি ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তাপের সাথে শক্তি ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা করা হয়। সেটাকে আমরা তাপগতিবিদ্যা বলব। তো এটার ১ম দিকে ওই বেসিক কথাগুলো বলতে গিয়ে ফার্স্টে তাপ আর তাপমাত্রা কি ছিল আমরা আ ছোট থেকেই পড়ে আসতেছি ব্যাপারগুলা। যে তাপ ছিল হচ্ছে নরমালি একটা বস্তুর আ তাপ এক প্রকার শক্তি আরকি। আর তাপমাত্রাটা ছিল হচ্ছে একটা বস্তুর তাপীয় অবস্থা, যেটা নির্ধারণ করে দিবে যে আরেকটা বস্তুর সাথে তাকে টাচে আনলে বা সংস্পর্শে আনলে সে কি তাপ ছাড়বে না তাপ নিবে, সেটা ছিল তাপমাত্রা। আর তাপ এক প্রকার শক্তি, যেটা হচ্ছে গরম বা ঠান্ডার অনুভূতি জন্মাইতো, এরকম ছিল। তো এই জিনিসগুলা আবার একটু বলা আছে। তো এইখানে আরেকটা ব্যাপার, আমরা 9-10 এ আরেকটা জিনিস পড়ে আসছিলাম, সেটা হচ্ছে আ ওই ইসে কি বলে উষ্ণতা মিতিক ধর্ম আর উষ্ণতা মিতিক পদার্থ, এরকম ছিল। তো ওগুলা আবার একটু আমি বলব। তার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এটা একটু বলে নেই। আমরা এটা জানতাম যে ২ টা বস্তু ২ টা ভিন্ন আচ্ছা, সমস্যা নাই। বইয়ের শুরুতেই সংজ্ঞাটা দেওয়া আছে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র যেটা, সেটা হচ্ছে আমাদের আ আমরা এটা পড়ে আসছিলাম 9-10 এ, তাপীয় সাম্যাবস্থা। এটা বলতে কি বুঝাইতো? আ একটা গরম বস্তু বা উচ্চ তাপমাত্রার বস্তু আর একটা নিম্ন তাপমাত্রার বস্তু, এরকম। আচ্ছা, এটাকে আমি T1 তাপমাত্রার বস্তু, এটাকে আমি T2 তাপমাত্রার বস্তু ধরলাম। এই ২ টাকে যদি পরস্পরের টাচে আনি, কোনোভাবে এই ২ টাকে যদি আমরা টাচ করি T1, T2, তাহলে তখন যেটা হবে, যেই বড়টা থেকে এই বড় উচ্চ তাপমাত্রার বস্তুটা থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপের প্রবাহ হবে। যদি আমরা টাচে আনতাম। যদি T1 greater than T2 হইতো। তো কতক্ষণ পর্যন্ত এটা চলতো? যতক্ষণ না ২ টা ২ টারই তাপমাত্রা সমান হয়। ওকে? তারা একটা নেমে আসতো, আরেকটা উপরে উঠতো এবং একটা টেম্পারেচার এসে এমন না যে ২ টার মাঝামাঝি গিয়ে আ তাপমাত্রাটা পৌঁছাবে। ওইটা মাঝামাঝি হইতেও পারে, নাও হইতে পারে। ডিপেন্ড করবে কিরকম ভর। আই মিন ওই যে এমএস, ডেল থিটা, তাদের আপেক্ষিক তাপ কেমন, এগুলার উপরে নির্ভর করবে। আচ্ছা, তো ওই ব্যাপারটাকে বলতাম আমরা তাপীয় সাম্যাবস্থা। যখন ওই তাপের আদান-প্রদানটা বন্ধ হয়ে যাইত।
তো এখন ওইটা থেকেই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা এটা বলতেছে, ধর আমি যদি এই একটা বস্তু এ, যেটা এখন এটা একটা বস্তু বি আর একটা বস্তু ধর সি, আমি পরে উদাহরণ দিলে বুঝা যাব। ধর আমি যদি এইটা দেখি যে এই বস্তুটা এ বস্তুটা সি বস্তুটার সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, মানে এদের মধ্যে তাপের আদান প্রদান বন্ধ হয়ে গেছে, ওকে, এরা সাম্যাবস্থায় আছে, তাপীয় সাম্যাবস্থায়। একইভাবে বি এর সাথে সিও তাপীয় সাম্যাবস্থায় আছে, মানে এদের মধ্যেও তাপের আদান প্রদান হচ্ছে না, তার মানে এরা তাপীয় সাম্যাবস্থায় আছে। তাইলে আমরা এটা বলতে পারবো এ আর বিও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। তার মানে দুইটা বস্তু আলাদা আলাদা ভাবে তৃতীয় কোনো একটা বস্তুর সাথে যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে ওই প্রথম আর শেষ বস্তুটা যেটা, আই মিন ওই ওই দুইটা বস্তু নিজেরাও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। এটাই হচ্ছে শূন্যতম সূত্র। ব্যাপারটা আরেকটা উদাহরণ দিই, ধর মানে সহজ করে উদাহরণ দিই, যে ধর একটা টেবিলের উপরে, ধর এখন একটা টেবিলের উপরে একটা বস্তু রাখা আছে, এটা হচ্ছে সেই এ বস্তু। এই বস্তুটা টেবিলের টাচে আছে। এখন এই বস্তুটা যদি ধর টেবিল সেই সি, তাহলে এই বস্তুর যদি গরম টেবিলের তুলনায় গরম বা ঠান্ডা এরকম কিছু হয়, টাচে থাকার পরে একসময় গিয়ে তারা তাপীয় সাম্যাবস্থায় পৌঁছে যাবে। এরকম হয়ে গেছে যে এই বস্তুটা সি এর সাথে তাপের আদান প্রদান করে এটা এখন তাপীয় সাম্যাবস্থায় পৌঁছে গেছে। এখন এখানে যদি আমি আরেকটা বস্তু যে বি কে রাখলাম, এটাও সি এর সাথে তাপমাত্রা আদান প্রদান করে তাপীয় সাম্যাবস্থায় পৌঁছে গেছে, তাহলে ওরা একই টেবিলের উপরে একই জিনিসের সাথে আছে, তার মানে ওরা নিজেরাও একই তাপমাত্রায় আছে, ওকে। যদি ভিন্ন তাপমাত্রায় থাকতো তাহলে অবশ্যই তাদের তাপের আদান প্রদানটা ওরকম বন্ধ হয়ে যেত না সি এর সাথে। সবাই কি বুঝছিস ব্যাপারটা? তার মানে এরা নিজেরাও সাম্যাবস্থায় এখন চলে আসছে। হ্যাঁ, সি দিয়ে আমি টেবিলটা বুঝাচ্ছি, যে টেবিলের উপরে একটা বস্তু রাখছি, ধর সেটা গরম বা ঠান্ডা ছিল। প্রথমে ধর একটা এই পানির গ্লাসই রাখলাম, ওকে, তো পানির গ্লাসটা ধর গরম ছিল, তাহলে টেবিলের সাথে তাপের আদান প্রদান করে সে একটা ওই ইয়া হইলো, মানে আর কি তাপীয় সাম্যাবস্থায় আসলো, যে তাপের আদান প্রদান বন্ধ হয়ে গেছে। তো টেবিলটা হচ্ছে তাপ সুপরিবাহী এরকম। তো এখন সে আর তাপের আদান প্রদান হচ্ছে না। এখন ওই টেবিলের উপরে আরেকটা বি বস্তু রাখা আছে, যেইটা টেবিলের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, ওকে। তার মানে ওরও তাপের আদান প্রদান হচ্ছে না। তার মানে এখন টেবিলের তাপমাত্রা যা ওর তাপমাত্রাও তাই, তাহলে টেবিলের তাপমাত্রা যা ওর তাপমাত্রাও তাই। তার মানে ব্যাপারটা এরকম, এ আবার বি এর সাথে একই তাপমাত্রায় আছে, মানে তাপীয় সাম্যাবস্থায় আছে। কথা বুঝা গেছে? ওকে, তাহলে আমি এটাকে সূত্র আকারে লিখে দিচ্ছি। যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে প্রথমোক্ত, মানে প্রথম যে দুইটা বস্তুর কথা বলছি আমরা, প্রথমোক্ত বস্তু দুটিও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তার মানে এরা নিজেরাও তাপীয় সাম্যাবস্থায় আছে, এখানে এরা দুইটা তাপীয় সাম্যাবস্থায় আছে। ওকে, এটা গেল হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, বা জিরোথ অর্ডার ল বলে এটাকে। আচ্ছা, বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বলে। আচ্ছা, এবার চলে আসি আমরা আহ, ওই উষ্ণতামিতি ধর্ম আর উষ্ণতামিতি পদার্থ যেটা ছিল, বা আমরা 19-এ বোধহয় এটাকে এভাবে পড়ছিলাম, তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রিক পদার্থ এভাবে পড়ছিলাম। তো এই জিনিসগুলো আবার একটু মনে করে দিই, মুসলাম এটা। ওকে,
কিছু, কিছু বস্তুর বিশেষ কিছু ধর্ম তাপমাত্রার পরিবর্তনের সাথে, সাথে সমানুপাতে বা একটা নির্দিষ্ট অর্ডার মেইনটেইন করে বা নিয়মিতভাবে পরিবর্তিত হয়। এই ধর্মগুলাকে আমরা তাপমিতিক ধর্ম অথবা তাপমাত্রিক ধর্ম অথবা উষ্ণতা মিতি ধর্ম বলি। সংজ্ঞাটা কি আমার লিখে দেওয়া লাগবে? বস্তুর যে সকল ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে, সাথে নিয়মিত ভাবে পরিবর্তিত হয়, এগুলাকে আমরা তাপমিতিক বা উষ্ণতামিতিক ধর্ম বলি বা উষ্ণতামিতি ধর্ম বলি। বা ওই 9-10 এ যেটা পড়ছিলাম যে তাপমাত্রিক ধর্ম। যেমন ধরো আমরা যদি ইসের কথা বলি যে থার্মোমিটারে যখন আমরা পারদ ইউজ করি, যে কাঁচনলের মধ্যে পারদ। আচ্ছা, এটা আমি কাঁচনলের মধ্যে পারদ হিসেবে দেখাচ্ছি। এই পারদের মার্কারি, এই পারদের তাপমাত্রা বাড়ানোর সাথে, সাথে এর দৈর্ঘ্যটা সুষমভাবে বাড়ে। মানে ১ ডিগ্রি বাড়লে যতটুকু দৈর্ঘ্য বাড়বে, ২ ডিগ্রি হইলে তার দ্বিগুণ হবে। ৩ ডিগ্রি হইলে এরকম করে। দৈর্ঘ্য এই প্রতিটা আমি যত তাপমাত্রা বাড়াবো সেটার সাথে সুষমভাবে বাড়তে থাকবে। এইরকম হইলে তখন এই পারদের এই যে দৈর্ঘ্য পরিবর্তনটা, বা এখানে অ্যাকচুয়ালি পারদের আয়তন পরিবর্তন হচ্ছে, কারণ আয়তনটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই পারদের যে আয়তন পরিবর্তনটা, সেটাকে আমরা উষ্ণতামিতি ধর্ম হিসেবে বলতে পারি। তো উষ্ণতামিতি ধর্ম, তাহলে এটা কিরকম হইতে পারে? যে পারদের ক্ষেত্রে আমরা যেমন বলতে পারি যে পারদের পারদ থার্মোমিটারের ক্ষেত্রে পারদের আয়তন বলতে পারি। তারপর হচ্ছে ধর একটা তারের রোধ, ওকে, যে কোনো তারের রোধ, যেমন তামার তারের রোধও তাপমাত্রার সাথে, সাথে সুষমভাবে চেঞ্জ হয়, এরকম হইতে পারে। তারপর হইতে পারে গ্যাসের ক্ষেত্রে একটা গ্যাসের আয়তন তাপমাত্রা বৃদ্ধির সাথে, সাথে সুষমভাবে চেঞ্জ হয়। ওকে? কারণ আমরা এই যে এরকম পড়ে আসছিলাম চার্লসের সূত্রের মধ্যে V is proportional to T, চার্লসের সূত্রের মধ্যে তাপমাত্রার আয়তন পরস্পরের সমানুপাতিক ছিল। তো এগুলাকে আমরা তাপমাত্রিক ধর্ম বা উষ্ণতামিতি ধর্ম বলব। আর যে পদার্থের এই উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে আমরা তাপমাত্রা নির্ণয় করি, সেগুলাকে বলি উষ্ণতামিতি পদার্থ বা তাপমাত্রিক পদার্থ, যেটা বলছিলাম উষ্ণতামিতি পদার্থ। তাহলে ধর্মটা হবে পারদের আয়তন, আয়তনটা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম। আর ওই পারদটাকে ইউজ করে যখন আমি তাপমাত্রা নির্ণয় করব, তাহলে ওই পারদটা হবে আমার উষ্ণতামিতি পদার্থ। এরকম তামার তারের রোধ যখন ইউজ করব, তখন সেই তামাটা হবে উষ্ণতামিতি পদার্থ। এরকম যে পদার্থটার উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে আমি কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করতেছি, সেই পদার্থটাকে বলবো আমরা উষ্ণতামিতি পদার্থ। আচ্ছা, এবার আমরা তাপমাত্রার স্কেল, এটা নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নাই। এগুলা সব বেসিক কথাবার্তা, যেগুলো আমাদের দরকার হবে, অবজেক্টিভের জন্য লাগতে পারে বা কখনো ক খ এর জন্য ছোট কোশ্চেন আকারে আসতে পারে। তো এরপরে আমাদের তাপমাত্রা স্কেল নিয়ে যে কথাবার্তা ছিল, ওগুলো আরেকটু মনে করাই দিই, ওটা আবার অঙ্কের জন্য লাগবে। ওই যে আগের দিনেরটা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে। তারপরে হচ্ছে আমাদের যেটা বললাম তাপমাত্রা স্কেল। তো আমাদের কয়েকটা টাইপের তাপমাত্রা স্কেল ছিল। একটা ছিল হচ্ছে সেলসিয়াস স্কেল, যেখানে আমরা শুরু নিছিলাম 0 থেকে, শেষ করছিলাম 100-এ। এটা ছিল সেলসিয়াস স্কেল। ওকে? আরেকটা ছিল ক্যালভিন স্কেল, যেখানে শুরুটা ছিল 273 ক্যালভিন আর শেষটা ছিল 373 ক্যালভিন। আর মাঝখানে ভাগ কাটা ছিল 100টা ভাগ করা ছিল এখানে। আর ফারেনহাইটটা ছিল 32 থেকে শুরু,
এখানে 212 শেষ, মাঝখানে 180টা ভাগ করা ছিল। ওকে, তো এখন এইখানে আমরা যেটা করছি, আচ্ছা এই তিনটা মোটামুটি একই লেভেলে, হ্যাঁ আমার যদি আঁকতে একটু, ওকে। তো এখন কথা হচ্ছে আমরা এখন এই তিনটা স্কেলে ধর তিনটা থার্মোমিটার নিলাম, তিনটার মধ্যেই পারদ রাখা, মানে পারদটাই আমরা উষ্ণতামিতি পদার্থ হিসেবে ইউজ করতেছি। আর তিনটার মধ্যে জাস্ট দাগ কাটাটা ডিফারেন্ট, দাগ লেবেলিংটা ডিফারেন্ট। ওকে, তো এখন আমার এই রুমের টেম্পারেচার রুমের টেম্পারেচার যদি আমি সেটাকে থিটা দিয়ে ধরি, রুমের টেম্পারেচার যদি থিটা হয়, অথবা রুমের টেম্পারেচারকে আমরা যদি যে কোনো একটা টেম্পারেচার ধরি, ধর এটাকে আমরা সেলসিয়াস স্কেলের জন্য এখানে যে টেম্পারেচারটা দেখাচ্ছে, আচ্ছা এটা আমি এভাবে লিখি, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে কেলভিন, আর এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, ফারেনহাইট। রুমের টেম্পারেচার, এই রুমের টেম্পারেচার এখন এই টেম্পারেচারে কিন্তু পারদ কিন্তু সব জায়গায় সেম উচ্চতায় উঠবে। ওকে, কিন্তু আমার বাইরে দাগ কাটাটা ডিফারেন্ট। ওকে, তো এখন এইখানে আমি সেলসিয়াস স্কেলে যে টেম্পারেচারটা দেখাচ্ছে সেটাকে সি দিয়ে দেখাইলাম, এটাকে আমি কে দিয়ে দেখাচ্ছি, আর এটাকে আমি এফ দিয়ে দেখাচ্ছি। ওকে, তো আমরা এই যে এই জিনিসটাকে, এই দুইটা জিনিসকে আমরা এই যে আদি বিন্দু আর শেষ বিন্দুটা যেটা, এটাকে বলি নিম্ন স্থিরাঙ্ক, এটাকে বলি আমরা, বা এটার নিম্ন স্থির বিন্দু বলে হয়, নিম্ন স্থিরাঙ্ক, এটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এটা আমরা যে কোনো স্থির বিন্দু ঠিক করে নিতে পারতাম। আমরা কোনটাকে ঠিক করে নিছি? আমরা ঠিক করে নিছি বরফের গলনাঙ্কটাকে আর পানির স্ফুরণাঙ্কটাকে, এইটাকে ঠিক করে নিছি। আচ্ছা, তো এখন যদি নর্মালি এরকম ব্যাপার হয়, এটা যদি এ, এটাকে যদি আমি এ বি, আচ্ছা বি না, আচ্ছা এটাকে এক্স ওয়াই, এটা হচ্ছে ধর পি কিউ, আর এটাকে এম এন, এভাবে যদি দেখাই, তাহলে আমাদের যেহেতু এই দৈর্ঘ্য, এখানে আমি অনুপাত আকারে, অনুপাতের ধর্ম অনুযায়ী যেটা লিখতে পারি, এটা লেখা যায় এখান থেকে, এই তিনটা স্কেল থেকে এটা লিখতে পারবো আমরা, সি ওয়াই, সি ওয়াই অনুপাত এই এক্স ওয়াই, এটা যা হবে, এই কে কিউ, কে কিউ অনুপাত পি কিউ সেম আসবে। একইভাবে এখানে এফ এন অনুপাত এম এন সেম আসবে। কেন সেম আসবে? কারণ পারদ কিন্তু, দেখবে না ও কোন স্কেলের মধ্যে আছে, পারদ তাপমাত্রা চেঞ্জ করবে। সো সেটা কি সেলসিয়াস স্কেলের মধ্যে না কেলভিনে বা ফারেনহাইট, সেটা কিন্তু ডিপেন্ড করতেছে না। পারদ ওই বরফের ইয়াতে গলনাঙ্কে এইখানেই তার দৈর্ঘ্যটা দেখাবে, এবং স্ফুরণাঙ্কে সেই পর্যন্তই উঠবে, পানির স্ফুরণাঙ্কে এই পর্যন্তই উঠবে। সে এই স্কেলেই থাক বা এই স্কেলেই থাক বা এই স্কেলেই থাক, যে থার্মোমিটারেই রাখি না কেন, পারদ কিন্তু এই পানির বরফের গলনাঙ্ক থেকে স্ফুরণাঙ্ক, এই পানির স্ফুরণাঙ্ক পর্যন্ত এইটুক দৈর্ঘ্যই উঠবে যদি আমি চেঞ্জ করি তাপমাত্রা। এবং এই রুমের টেম্পারেচারে প্রত্যেকটা স্কেলেই পারদ এই দৈর্ঘ্যে থাকবে। তার মানে এই তিনটা অনুপাত সমান হবে। এখন আমি যদি এরকম, তাহলে এই ব্যাপারটাকে আমরা এভাবে লিখতে পারি যে তিনটাকে যদি একসাথে লিখি, তাহলে ব্যাপারটা এরকম আসতেছে, এই দৈর্ঘ্যটা যদি নির্ণয় করতে যাই সি ওয়াই, তাহলে মানটা কিভাবে নির্ণয় করব? এখানে এইটুক দৈর্ঘ্যের মানটা কিভাবে নির্ণয় করব? যে সি মাইনাস জিরো, সি, ওয়ালাইকুম আসসালাম, সি মাইনাস জিরো, এটার দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করব? 100 মাইনাস জিরো। এই তো স্টার্ট করছি। আচ্ছা সমস্যা নেই, এখন আমরা সোয়া চারটায় শুরু করি, এখন কিন্তু আমরা সোয়া চারটায় শুরু করি। এটা হচ্ছে আরে গ্রুপে তো রেগুলারই দেওয়া হচ্ছে, সেই কবে থেকে? আচ্ছা দেখোস না, এটা তো আমি জানি না। এটাকে আমরা এটা লিখতে পারি,
আচ্ছা ঠিক আছে, দাঁড়া, সমস্যা নাই। এগুলা যেগুলা পড়াচ্ছি এটা 9-10-এই ছিল, সো পেন নেওয়ার দরকার নেই। কিন্তু এখন ক্লাস হচ্ছে আমরা থেকে ক্লাসগুলো আমরা 4:15টায় শুরু করি, ওই আজান দিয়ে দেয় তো। তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে c মাইনাস জিরো, 100 মাইনাস জিরো, আই মিন দৈর্ঘ্য বের করতে চাই যদি। ওকে, আর এখানে এটা আমরা 9-10-এ দেখে আসছিলাম, তো এটা অ্যাকচুয়ালি এখান থেকে আসছিল। তো এখন এইটার সাথে আমরা একটা, যদি এরকম থার্মোমিটার আমাকে দেওয়া হয় যে থার্মোমিটারের রিডিংটা ঠিক নাই, আই মিন যে থার্মোমিটারের রিডিংটা ঠিক নাই বলতে থার্মোমিটারের দাগ কাটায় ভুল বা এরকম পুরাতন হয়ে গেছে, দাগ বোঝা যাচ্ছে না এরকম, তো সেই থার্মোমিটার থেকেও আমরা ঠিক রিডিং বের করতে পারবো। তো আমি এখানে একটা আরেকটা আঁকতেছি, থার্মোমিটার আঁকতেছি, যে থার্মোমিটারটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এখানে আমি আরেকটা লিখতেছি, মানে এই অঙ্কগুলো আসে তোদের আসলে, এইটাকে লিখলাম ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ব্যাপারটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার বলতে যা বুঝাচ্ছি, ত্রুটিপূর্ণ থার্মোমিটার বলতে বুঝাচ্ছি যে এই থার্মোমিটারে বরফের গলনাঙ্ক 0°C দেখাচ্ছে না, দেখাচ্ছে হয়তো 1°C বা 2°C এরকম। আবার স্ফুটনাঙ্ক হয়তো 100°C দেখাচ্ছে না, দেখাচ্ছে 98-99 এরকম। এখন ওইটার মানে কি? ওইটার মানে পারদ কিন্তু ঠিকই সেন্স করতেছে, বাট থার্মোমিটারের বাইরের রিডিং এ হয়তো দাগ কাটায় প্রবলেম, অথবা দাগ তুই দেখতে ভুল করতেছিস এরকম, অথবা দাগ কোনো কারণে সেটা হয়ে গেছে, ফেড হয়ে গেছে এরকম। তো এরকম ভুল রিডিং যেসব থার্মোমিটার দিচ্ছে সেটা দিয়ে আমি ঠিক রিডিংটা আনতে পারবো কিভাবে? তো ওই ওই ভুল রিডিং যে থার্মোমিটারটা দেখাচ্ছে সে বরফের মধ্যে যে বিন্দুটা দেখাচ্ছে বরফে, সেটাকে আমি আ দিয়ে দেখাচ্ছি যে বয়লিং, সরি, মেল্টিং পয়েন্ট। আচ্ছা, একবার ইউজ করে ফেলছি, তাই না? আচ্ছা, এটাকে আমি এল দিয়ে দেখাচ্ছি। বরফ বিন্দুতে যেটা দেখাচ্ছে বরফের মধ্যে, সেটাকে এল দিয়ে দেখাচ্ছি, মানে লোয়ার পয়েন্ট যেটা দেখাচ্ছে। আর সে স্ফুটনাঙ্কে যে রিডিংটা দেখাচ্ছে সেটাকে আমি ইউ দিয়ে দেখাইলাম, আপার। ওকে? আর এটা হচ্ছে আমাদের সেই টেম্পারেচারটা, সেটাকে আমি কি দিয়ে দেখাই? আচ্ছা, ধর আমরা যে টেম্পারেচারটা নির্ণয় করব, আহ আচ্ছা, এটাকে টি কোথাও ইউজ করি নাই মেবি। আচ্ছা, এটাকে টি দিয়ে দেখাইলাম। তার মানে এখন রুমের টেম্পারেচার যা দেখাচ্ছে, রুমের টেম্পারেচারে কিন্তু থার্মোমিটারে পারদ ওই পর্যন্তই উঠবে, পারদ ওই পর্যন্তই উঠবে, কিন্তু আমার রিডিং গুলা এইখানে 0 দেখানোর কথা। ধর সেলসিয়াস স্কেল, এই থার্মোমিটারটা সেলসিয়াস স্কেলেও দাগ কাটা থাকতে পারে, ফারেনহাইটেও থাকতে পারে, ক্যালভিনেও থাকতে পারে। যদি সেলসিয়াসে থাকে, ধর আমার এখানে ওই দাগটা উঠছে পারদ ওই পর্যন্তই, এই দৈর্ঘ্যই উঠবে, ওঠার সময় এই পর্যন্তই উঠছে। কিন্তু যেটা সেলসিয়াস স্কেলে এখন, ধর আমার রুমের টেম্পারেচার দেখাচ্ছে 25, কিন্তু ওখানে 25 না দেখে, ধর আমি ওখানে 26-27 পাচ্ছি, তার মানে আমি ওই 26-27 থেকেও ঠিকটা বের করতে পারবো একই ওয়ে। এই সবার সাথে ওইটার অনুপাতও সেম থাকবে, এই টিএল আর ইউএল, এটার অনুপাতও কিন্তু সেম হবে। তাহলে আমি এক্সট্রা এখানে আরেকটা জিনিস অ্যাড করতেছি, যেটা আমাদের 9-10-এ ছিল না। এই জায়গাটা মুছে দিচ্ছি, এখানে এক্সট্রা জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে টিএল, ওই দৈর্ঘ্যের সাথে ইউএল দৈর্ঘ্যটা সমানুপাতিক হবে। তো এখন এইটা সমান সমান আবার এই দ্বিতীয় লাইনে আমি যেটা লিখতে পারি, এখানে তাহলে এক্সট্রা আরেকটা লাইন অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে লেখা যায় টি মাইনাস এল ইউ মাইনাস এল। তার মানে ত্রুটিপূর্ণ থার্মোমিটারও যদি আমাকে দেওয়া থাকে, সেই থার্মোমিটারের এখন রুমে যে টেম্পারেচার দেখাচ্ছে সেটা এখানে, ওই থার্মোমিটার বরফে কত দেখায় সেটা এখানে, ওই থার্মোমিটারটা স্ফুটনাঙ্কে কত দেখায়, পানির স্ফুটনাঙ্কে, সেটা এখানে বয়লিং পয়েন্টে, আর ওই থার্মোমিটারটা বরফে যেটা দেখাচ্ছে। এইটা দিয়ে আমি যদি অরিজিনালি সেলসিয়াস স্কেলে কত হওয়ার কথা ছিল সেটা বের করতে চাই, এখান থেকে সি বের করে ফেলতে পারবো। এটা দিয়ে অরিজিনালি ক্যালভিনে কত দেখানোর কথা ছিল সেটা বের করতে চাইলে এই অনুপাতের সাথে এটা নিব। একইভাবে এটার সাথে এটা নিয়ে আমরা অরিজিনালটা বের করে ফেলতে পারবো। আমি একটু একটা অঙ্ক এটারটা দেখাচ্ছি, এরকম একটা অঙ্ক করে দেখাই। ওকে, এরকম একটা অঙ্ক, সেটা হচ্ছে বলা হয়েছে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার
সাধারণ বায়ুচাপে গলিত বরফে যখন বরফ গলতিছে সেখানে রিডিং দেখায় হচ্ছে 4°C, যেটা 0 দেখানোর কথা ছিল। এবং ওই যে বাষ্পের মধ্যে আই মিন 100°C যেটা হওয়ার কথা ছিল, আই মিন বয়লিং পয়েন্টে, সেটা দেখাচ্ছে 98°C। তো বলছে এই থার্মোমিটারটা যদি কোনো একটা বস্তুর মানে আর কি সে যদি কখনো 51°C তাপমাত্রা দেখায় থাকে, তাহলে অ্যাকচুয়ালি প্রকৃত তাপমাত্রাটা কত হবে সেটা সেলসিয়াস স্কেলে বের করতে বলছে। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। তো প্রকৃত তাপমাত্রাটা কত হবে আমরা এটা ইউজ করব, C-0 100 - 0 ইকুয়ালস টু 98, সরি 98 না, 51 - 4, নিচে হচ্ছে 98 - 4। তো এটা যদি করি আমাদের সি ইকুয়ালস টু আসবে সেলসিয়াস স্কেলে আসবে হচ্ছে 50°C। তার মানে এই রুমের টেম্পারেচার এখন অ্যাকচুয়ালি 50°C, কিন্তু ওই থার্মোমিটারে আমরা ভুল রিডিংটা পাচ্ছি 51°C। একইভাবে আমাকে যদি সেটা ফারেনহাইটের জন্য বের করতে বলতো, ফারেনহাইটের সাথে এটা লিখতাম। এরকম কেলভিনের জন্য বের করতে বললে এটা দিয়ে করতাম। তো এটা দিয়ে যে কোনোটা করা যাবে। এখন আসি, সবসময় আমরা যে পারদ দিয়ে মাপবো এরকম তো নাও হইতে পারে। আমরা তো দেখলাম রোদ দিয়েও মাপা যায়, তারের রোদ দিয়েও মাপা যায়। তো আমরা যদি যে কোনো ধর্ম দিয়ে মাপতে চাই, যে কোনো উষ্ণতামিতি ধর্ম দিয়ে মাপতে চাই, তখন এই সূত্রটায় জাস্ট খালি এখানে কি নিছিলাম, এখানে নিছি দৈর্ঘ্যগুলা, তাই না, এই টেম্পারেচারের দৈর্ঘ্যগুলা। তো তখন ব্যাপারটা এরকম হবে, তখন ব্যাপারটা এরকম হবে যে এই যদি সেলসিয়াস স্কেলে দেখতে চাই, একটা অঙ্ক দেখাই। ওকে, এরকম একটা বলছে যে নর্মালি সে বরফের একটা রোদ থার্মোমিটারে বরফ বিন্দু মানে রোদ দিয়ে যেটা মাপি, বরফ বিন্দু দেখায় হচ্ছে সেটা রোদ দেখায় বরফের মধ্যে। তাহলে এই যে বরফের মধ্যে যেটা দেখায় এই R0 দিয়ে লিখলাম যে ওই থার্মোমিটারটা বরফের মধ্যে রোদ দেখাচ্ছে, ওখানে রোদ দিয়ে আমরা মাপি। ওকে, আই মিন তার ইউজ করতেছি। বরফের মধ্যে আহ, তাপমাত্রা রোদ দেখাচ্ছে হচ্ছে 4.5 ওহম এরকম। এবং সেটা স্টিমের মধ্যে মানে 100°C যেটা, সেখানে রোদ দেখাচ্ছে 4.5, সরি 9.5 ওহম। তার মানে রোদ বেড়ে গেছে তাপমাত্রার সাথে। তো আমাকে বলছে যে এরকম একটা তরলের মধ্যে ওই রোদটাকে নিয়ে গেলাম, মানে ওই থার্মোমিটারটাকে নিয়ে গেলাম, যেটার মধ্যে এই তরলের মধ্যে আমি রোদটা দেখাচ্ছেও R থিটা, ওই তরলের মধ্যে রোদটা দেখাচ্ছে 6.1 ওহম। আমাকে এই কয়টা ডাটা দেওয়া যে আমি এমন একটা থার্মোমিটার নিছি যেটা রোদ দিয়ে তাপমাত্রা মেজার করি আর কি আমরা। তো যখন আমরা ওই বরফ বরফ আহ, আহ, মেল- বা বরফের গলনাঙ্কে বা যেটা বলবো নিম্ন স্থিরাঙ্কে, আই মিন 0°C সে রোদ দেখায় 4.5, 100°C রোদ দেখায় 9.5। আমাকে বলছে এমন একটা তরলের মধ্যে থার্মোমিটারটা নিয়ে গেছি যেখানে রোদ দেখাচ্ছে 6.1, তাহলে ওই তরলের তাপমাত্রাটা কত হবে ডিগ্রি সেলসিয়াসে বের করতে বলছে। তো আবারও আমরা এই সূত্রতেই আনবো, কি, এই যে এটা ছিল হচ্ছে বরফ বিন্দু, এটা ছিল ইসের কি বলে ওই স্টিম বিন্দু, আর এটা ছিল বরফ বিন্দু, আর এটা ছিল ওই সেলসিয়াস স্কেলে তাপমাত্রা। এটার সাথে কোন ব্যাপারটা যাবে, যে বরফেও কত রোদ দেখায় সেটা নিচে আসবে, 0-র জায়গায় 0, মানে সব অনুপাতগুলো সেম হবে। 100-এও কত রোদ দেখায়, আর এখানে 0-তে কত রোদ দেখায়, আর ওই থিটাতে কত রোদ দেখাচ্ছে। তো এই থিটাটাকে আমি সেলসিয়াসে এখন বের করে ফেলবো। তো আমরা যদি এখন এই সূত্র ইউজ করি, আমাকে যদি সেলসিয়াসে বের করতে বলে এটা ইউজ করব, যদি ক্যালভিনে বের করতে বলে এটা ইউজ করব। তো আমি একটু অঙ্কটা শেষ করি। অঙ্কটা কি হবে তাইলে, আমরা থিটা বের করতে চাই, তাহলে আমাদের সূত্রটা এরকম দাঁড়াবে, থিটা, এই যে সি এর জায়গায় থিটা লিখলাম, থিটা মাইনাস 0, 100 - 0 ইকুয়ালস টু আর থিটা হচ্ছে 6.1 মাইনাস 0-তে দেখায় হচ্ছে 4.5, আর এখানে হচ্ছে 9.5 মাইনাস 4.5। তো এটা যদি আমরা হিসাব করি, থিটাটা সেলসিয়াস স্কেলে যেটা আসবে আমি সরাসরি লিখে দিচ্ছি,
থিটাটা আসবে হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ওই তরলটার তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা সবসময় যে কোনো ধর্ম দিয়ে করতে পারি। এটা রোদ দিয়ে যদি আয়তন বলতো বা চাপ বলতো, তাহলে ওইখানে আমরা ভি থিটা নিতাম, ভি নট নিতাম, ভি 100 নিতাম, ভি 0 বা ভি নট নিতাম। তাহলে সহজভাবে আমি সবগুলা সূত্রকে যদি একসাথে করে দেই, তাপমাত্রার যত সূত্র আছে তাপমাত্রা যদি নির্ণয় করতে দেয় আমাদের, এটা বুঝছি সবাই। এটা কি করলাম, জাস্ট পারদের মধ্যে দৈর্ঘ্য মাপতাম। তো আমরা পারদ থার্মোমিটার ওই দৈর্ঘ্য দিয়ে মাপতাম আর কি, বা আয়তন প্রসারণটা। এখন অ্যাকচুয়ালি আমরা সেটা মাপছি রোদ দিয়ে। তো এখন আমি সবগুলা সূত্রকে যদি একসাথে করে দিই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, যে কোনো স্কেলের যে কোনো স্কেলের এই যে C-0, 100-0, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের জন্য। তার মানে হচ্ছে, হ্যাঁ তোরা এভাবে লিখতি C/5, তারপরে হচ্ছে K-273/5, আর এটা ছিল F-32/9, এরকম ছিল। ওইটার চেয়ে এভাবে মনে রাখাটা বেশি সহজ, কারণ আমাদের এই যে সাথে আরো দুইটা জিনিস আছে, ওগুলা তো কাটাকাটি করা যাবে না। সো আমরা ওই 9-10 এর মতো ছোট করে সূত্রটা মনে না রেখে এভাবেই মনে রাখবো। এইটা মনে রাখলে সুবিধা বেশি আমাদের জন্য। এইটা মনে রাখবো, F-32 212 - 32 = এই TL কি, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য, হ্যাঁ, U - L, এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য। আর এটা হচ্ছে যে কোনো তাপমিতিক ধর্ম। এইখানে আমি লিখতেছি x থিটা মাইনাস এক্স নট। আচ্ছা আমি পরিচয় বলে দিব, R100 মাইনাস R0। ওকে, সরি আর বলতেছি কেন, এক্স হবে, সব এক্স, x100 মাইনাস x0 বা x0। এই পুরা সূত্রটাকে আমরা এখন মনে রাখবো। এই সূত্র দিয়ে সব অঙ্ক করে ফেলতে পারবো, যত এরকম এক তাপমাত্রা থেকে আরেক তাপমাত্রায় নিতে বলবে। পরিচয়গুলো বলে দেই কোনটা কি। সি তো বুঝতেছি যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, সেলসিয়াস স্কেলে, সেলসিয়াস স্কেলে নির্ণয় তাপমাত্রা। ওকে, যে তাপমাত্রা আমরা নির্ণয় করতে যাচ্ছি। এফ হচ্ছে ফারেনহাইট স্কেলে নির্ণয় তাপমাত্রা, ফারেনহাইট স্কেলে নির্ণয় তাপমাত্রা। এরকম কে হচ্ছে কেলভিন স্কেলে নির্ণয় তাপমাত্রা। এই টাইম এন্ড হয়ে যাচ্ছে, তোরা আবার একটু জয়েন দিত। ওকে, আর এখানে টি দিয়ে বুঝাচ্ছি, টি হচ্ছে ত্রুটিপূর্ণ, তোরা এই টি এর জায়গায় অন্য কিছু ইউজ করতে পারিস, বই মনে হয় বি দিয়েও কোথাও দেখানো আছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটারে, থার্মোমিটারে নির্ণয় তাপমাত্রা। হ্যাঁ এসবি, ওই এসবি, ওই কোনো সমস্যা না, একটা দিলেই হয়েছে, তুই বুঝতে পারলেই হয়েছে। আর এল দিয়ে বোঝাচ্ছি ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু। এল দিয়ে বোঝাচ্ছি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের আহ, বরফ বিন্দু, এটাকে বরফ বিন্দু বলে। ওকে, বরফ বিন্দু। আর ইউ দিয়ে বোঝাচ্ছি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের স্টিম বিন্দু বা বাষ্প বিন্দু। কোথায় লিখবো, এখানে লিখি, ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের স্টিম বিন্দু বা বাষ্প বিন্দু, এভাবে বলে, স্টিম বিন্দু। ওকে, আর এক্স থিটা দিয়ে আর ওই x0 দিয়ে, ওটা দিয়ে যেটা বোঝাচ্ছি। আচ্ছা আমি এখন সূত্রটা মুছলাম, এইখানে নিচে লিখতেছি। এক্স থিটা দিয়ে বুঝাচ্ছি ওই যে ওই নির্ণীয় তাপমাত্রা, যেটা আমরা ওই থিটা যেটা বলতেছি আর কি, নির্ণীয় তাপমাত্রায় বা থিটা তাপমাত্রায়, যেটাই বলতে বলি না কেন, নির্ণীয় তাপমাত্রায় মাত্রায় তাপমিতিক ধর্ম বা উষ্ণতামিতি ধর্ম, যেটা তাপমিতিক ধর্ম, মিতিক মিতি দুইটাই লেখে, হ্যাঁ, তাপমিতিক ধর্মের মান, সেটা কখনো রোধ হইতে পারে, চাপ হইতে পারে, আয়তন হইতে পারে, ওই পারদের ক্ষেত্রে দৈর্ঘ্য হইতে পারে, এরকম যে কোনো কিছু হইতে পারে, নির্ণীয় তাপমাত্রায় তাপমিতিক ধর্মের মান। আর এখানে হচ্ছে
এক্স নট যেটা সেটা হচ্ছে নির্ণেয়, সরি নির্ণেয় না, 0 ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি সেলসিয়াসে বা ওই বরফ বিন্দুতে 0 ডিগ্রি সেলসিয়াস না লিখে সেটাকে আমি বরফ বিন্দু লিখতে, আচ্ছা 0 ডিগ্রি সেলসিয়াসে লিখলাম। সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেলসিয়াস স্কেলেই করি। 0 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রিক ধর্মের মান, ওকে। আর এক্স 100 দিয়ে বোঝাচ্ছি 100 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রিক ধর্মের মান। তো সেটা যে কোনো কিছু হইতে পারে, রোদ হইতে পারে, চাপ হইতে পারে, যেটা দিয়ে বলে দিক আমাদের ওই অনুপাতটা সেম থাকে। আচ্ছা, তো এগুলা কিছু ছোটখাটো কোশ্চেন, এগুলা প্রথম দিকে উদাহরণের মধ্যে দেওয়া আছে, দেখবি পারবি সবগুলো, এগুলা কোনো কঠিন কিছু না। ওই যে একটা খালি ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ওটা একটু বোঝার ব্যাপার ছিল। এখন আমরা দেখ, এই ক্ষেত্রে তাপমাত্রা নির্ণয় করতে গিয়ে আমাদের দুইটা তাপমাত্রায় মান জানা লাগতেছে, একটা 0-তে জানতে হচ্ছে আর একটা 100-তে জানতে হচ্ছে, দুইটা ডিফারেন্ট টেম্পারেচারে জানা লাগতেছে। তো এই সমস্যাটা সলভ করার জন্য আমরা আরেকটা ওয়ে বের করছি, যে আমরা এবার দুইটা স্থির বিন্দু নিব না, মানে দুইটা ওই ফিক্সড পয়েন্ট না নিয়ে একটা ফিক্সড পয়েন্ট দিয়ে দেখি মাপতে পারি কিনা। তো আমরা এইটার জন্য যেটা করছি, ওকে এটা মুছলাম। ওকে, আমরা এবার কেলভিন স্কেলে, আচ্ছা এটা লিখবো হচ্ছে একটি স্থির বিন্দু ব্যবহার করে, একটি স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা নির্ণয়। তাপমাত্রা নির্ণয়। তো আমরা ওই যে কেলভিন স্কেলের জন্য অলরেডি আমরা যেহেতু বয়েল চার্লসের সূত্র পড়ে আসি, আমরা কিন্তু এটা জানি যে চার্লসের সূত্রের জন্য কি ছিল, ভি ইজ প্রপোর্শনাল টু টি, মানে পরম তাপমাত্রার সাথে এই যখন চাপ স্থির থাকে তখন একটা গ্যাসের আয়তন সুষমভাবে পরিবর্তিত হয়। একটু আগে বলে আসছি গ্যাসের আয়তন একটা তাপমিতিক ধর্ম। তো আয়তনের মতো তার মানে বাকি ধর্মগুলাও, তাপমিতিক ধর্মগুলাও একইভাবে চেঞ্জ হবে। তাহলে আমি যেটা লিখতে পারি, এখানে আমি ভি এর জায়গায় এক্স লিখে দিলাম, যে তাপমাত্রার সাথে সাথে এক্স বা হচ্ছে ওই তাপমিতিক ধর্ম সুষমভাবে পরিবর্তিত হয়। এটা নিয়ে কারো কোনো, এক্স হচ্ছে তাপমিতিক ধর্ম, যে কোনো কিছু হইতে পারে, আর টি হচ্ছে কেলভিন তাপমাত্রা। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারণ আমি ওই বয়েলের চার্লসের সূত্র থেকে বললাম, আমরা জানি ভি প্রপোর্শনাল টু টি, তো ভি ছিল আয়তন, আর একটু আগে বলে আসছি গ্যাসের আয়তন একটা তাপমিতিক ধর্ম। তো এই আয়তন বাদ দিয়ে অন্য কিছু দিয়েও, রোদ দিয়েও করা যাবে। এই সব কিছু এরকম সমানুপাতিকভাবে টি এর সাথে পরিবর্তন হবে। এটা বুঝছিস সবাই? একটু রেসপন্স করিস। আর আমার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা যদি বুঝিস, তাহলে আমরা এটা লিখতেই পারি, যে আমরা এখান থেকে লিখতে পারি এক্স বাই টি ইকুয়ালস টু কে, একটা কনস্ট্যান্ট। বা এইটাকে আবার আমি এরকম করে লিখতে পারি, এক্স অন বাই টি অন ইকুয়ালস টু এক্স টু বাই টি টু ইকুয়ালস টু কে। এটা জানাই আছে। তাহলে এটা যদি লেখা যায়, তাহলে আমি একটা কাজ করি, আমরা জানা তাপমাত্রা একটু ইউজ করি। তো আমরা এখানে এক্স থিটা বা এক্স টি, আচ্ছা এটা হচ্ছে এক্স টি, যে কোনো তাপমাত্রা, ওকে। বা এটাকে আমি এক্স ক্যাপিটাল টি দিয়ে লিখলাম, যে কোনো তাপমাত্রায় ওই তাপমাত্রিক ধর্ম, এবং সেই তাপমাত্রাটা হচ্ছে টি। আই মিন এক্স ওয়ান এটা ইকুয়ালস টু এক্স টি বসাইলাম, আর টি ওয়ান ইকুয়ালস টু টি বসাইলাম, এরকম। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টি, আর টি ওয়ান ইকুয়ালস টু টি। তার মানে টি তাপমাত্রায় যে তাপমিতিক ধর্মটা পাইছি, ধর এরকম বলতে পারি যে আহ ওই 273 ক্যালভিনে একটা আয়তন, অথবা বললাম যে ধর 250 ক্যালভিনে একটা আয়তন, এরকম পাওয়া গেছে, ওকে। আর এক্স টুর জায়গায় আর এই যে টি টুর জায়গায় একটা জানা তাপমাত্রা নেই। জানা তাপমাত্রাটা কি? জানা তাপমাত্রা হচ্ছে আমাদের পানির তৈধবিন্দু। পানির তৈধবিন্দু কি ছিল? যে তাপমাত্রায়
পানি, জলীয় বরফ, পানি আর জলীয় বাষ্প সাম্যাবস্থায় থাকে, বা পানির তিনটা অবস্থা একত্রে সাম্যাবস্থায় থাকে, সেটাকে আমরা বলতাম পানির ত্রৈধবিন্দু। আশা করি সবার মনে আছে। এবং সেই ত্রৈধবিন্দুর তাপমাত্রাটা ছিল ওই 273.16 ক্যালভিন। ওইটার 1/273 ভাগের 1 ভাগকে আমরা বলতাম 1 ক্যালভিন। এগুলা 9-10-এ ছিল। আবার এখানে সংখ্যাগুলা দেওয়া আছে, তোর একটু সংজ্ঞাটা দেখে নিস। কিন্তু এখন আর ওটা নিয়ে বলার মনে হয় দরকার নাই, তারপরেও কেউ না বুঝলে বলিস। তো আমরা এখানে ওই T2টার জায়গায় নিচ্ছি পানির ত্রৈধবিন্দুর মানটা। পানির ত্রৈধবিন্দু হচ্ছে টি, টি আর দিয়ে দেখাচ্ছি, টি, টিআর, টিআর দিয়ে ট্রিপল পয়েন্ট বোঝাচ্ছি, বা টিপি দিয়েও লেখা যায়। এটা হচ্ছে 273.16। ওকে। আর এক্স এর জায়গায় ওই এক্স টি আর লিখতেছি, মানে ওই ত্রৈধবিন্দুতে কত আসছে ওইটার মান, ত্রৈধবিন্দুতে কত আসছে ওইটার মান সেটা বের করতে চাই। তাহলে এবার এই সমীকরণটাতে বসাই দিই, কি আসে দেখি। এই সমীকরণটাতে বসাইলে এক্স ওয়ান এর জায়গায় বসাচ্ছি এক্স টি, আর টি ওয়ান এর জায়গায় বসাচ্ছি টি, আর এক্স টি আর ডিভাইডেড বাই 273.16। ওই যে টি আর এর মানটা, আচ্ছা এখানে আগে টি টি আর লিখে নিই, টি টি আর পরের বার আমি মান বসাচ্ছি। তাহলে আমরা বের করতে চাই বস্তুটার তাপমাত্রা, মানে এই যে টি, এটা বের করতে চাই। তো টি বের করতে চাই, টি সমান সমান লেখা যায় এক্স, টি সমান সমান লেখা যাচ্ছে এক্স টি ডিভাইডেড বাই এক্স টি আর ইন্টু টি টি আর, টি আর দিয়ে ট্রিপল পয়েন্ট বোঝাচ্ছি। তো সুতরাং লাস্টে যেতে আসতেছে টি ইকুয়ালস টু এক্স টি ডিভাইডেড বাই এক্স টি আর ইন্টু এটার মান কিন্তু আমরা জানি 273.16 কেলভিন। এই সূত্রটা সবসময় কিন্তু কেলভিন এককে আসবে অ্যান্সারটা। দেখ এবার আমাদের দুইটা তাপমাত্রা জানার দরকার নাই, 0 ডিগ্রি আর 100 ডিগ্রি দুইটা যে জানার দরকার ছিল সেটার দরকার হচ্ছে না। আমার কি লাগবে, শুধু একটা বস্তু পানির ত্রৈধবিন্দুতে, এই যে পানির ত্রৈধবিন্দুতে 273.16 ক্যালভিনে কত তাপমিতিক ধর্ম দেখাচ্ছে, সেইটা শুধু জানলেই ও এখন যে কোনো তাপমাত্রায়, টি তাপমাত্রায় ও যে তাপমিতিক ধর্ম দেখাচ্ছে, মানে ধর আয়তন, দেখলাম যে 273.16 ক্যালভিনে এই বস্তুটা আয়তন দেখায় একটা নির্দিষ্ট, ওকে, আয়তনের একটা মান দেখাইলো। আর অন্য একটা তাপমাত্রায় সে আরেকটা আয়তন দেখাচ্ছে, তাহলে ওই তাপমাত্রাটা কত, অন্য একটা তাপমাত্রাটা কত, সেটা আমি এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো, একটা জানলেই হচ্ছে। তো এগুলা যদি ভুলেও যাই আমাদের কোনো সমস্যা নেই, আমাদের লাস্টের সূত্রটা এটা। আমি একটু সূত্র কোনটা দিয়ে কি বুঝাচ্ছি সেটা একটু বলে দিচ্ছি, পরিচয়টা বলে দিচ্ছি। আমাদের লাস্টের সূত্র এটা, এখানে টি হচ্ছে নির্ণেয় তাপমাত্রা, ওকে, নির্ণেয় তাপমাত্রা, আর এক্স টি হচ্ছে ওই নির্ণেয় তাপমাত্রায়, নির্ণেয় তাপমাত্রা, এটা কিন্তু ক্যালভিনে, সব ক্যালভিনে, হ্যাঁ, তাপমাত্রায় তাপমিতিক ধর্মের মান, তাপমিতিক ধর্মের মান, এটা যে কোনো কিছু হইতে পারে, এটা কখনো আয়তন দিয়ে বলতে পারে, চাপ দিয়ে বলতে পারে, রোদ দিয়ে বলতে পারে। আর এক্স টি আর এটা হচ্ছে পানির ত্রৈধবিন্দুতে, পানির ত্রৈধবিন্দুতে, অবশ্য সব সময় যে পানির ত্রৈধবিন্দু নিবে এরকম নাও হইতে পারে, তবে আমরা এই সূত্রের ক্ষেত্রে পানির ত্রৈধবিন্দুই নিছি। পানির ত্রৈধবিন্দুতে ওই বস্তুর তাপমিতিক ধর্মের মান, তাপমিতিক ধর্মের মান। দেখ আমাদের শুধু জানতে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে এই এই নির্ণীয় তাপমাত্রা, পানির ত্রৈধবিন্দুতে ওই বস্তুটার তাপমিতিক ধর্মের মান কত, আর হচ্ছে ওই বস্তুটা এখন যে তাপমাত্রায় আছে সেই তাপমাত্রায় কত দেখাচ্ছে, ওটা দিয়ে তাপমাত্রাটা বের করে ফেলতে পারতেছি। ওকে, তো তখন আমাদের স্থির বিন্দু একটাই, স্থির বিন্দু যে একটাই পানির ত্রৈধবিন্দুটা। ওকে, তো একটা স্থির বিন্দু ব্যবহার করে আমরা এভাবে ম্যাথ করে ফেলতে পারবো। তো এইটার একটা ছোট্ট ম্যাথ দেখে আজকের ক্লাস শেষ করতেছি। এখানে সব বেসিক কথাবার্তা ছিল। আচ্ছা, 9-10 ওই অঙ্কগুলো তো তোদের আশা করি মনে আছে, যে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল একই পার্ট পাওয়া যায়, এরকম যে অঙ্কগুলো ছিল, এগুলো কিন্তু আবার আছে, নর্মালি আসে না, তবু যে অবজেক্টিভে মাঝে মাঝে দেয়, তো একটু দেখে রাখিস। আচ্ছা, এরকম একটা দেখাচ্ছি, সেটা যেমন বলছে যে একটা নির্দিষ্ট রোদ থার্মোমিটার, একটা রোদ থার্মোমিটার
যেটা ওই যে রোদ দিয়ে মান দেয় আরকি। সে পানির তৈধবিন্দুতে রোদ দেখাচ্ছে এই RTR, এই যে x এর জায়গায় আমি এবার R ইউজ করতেছি, রোদ তো। পানির তৈধবিন্দুতে সে মান দেখাচ্ছে হচ্ছে 32.316 ওহম। এটা দেখাচ্ছে। আর যেকোনো একটা তরলের মধ্যে তরলের স্ফুটনাঙ্কে সে রোধ দেখাচ্ছে, মানে ওই RT, তরলের স্ফুটনাঙ্কটা হচ্ছে T, সেইখানে সে রোধ দেখাচ্ছে 27.316। এটা যদি দেখায় তাহলে ওই টিটা কত, মানে ওই বস্তুটার ওই স্ফুটনাঙ্কটা কত ছিল ওই তরলটা। তো সেটা যদি বের করতে বলে আমরা এই যে এই সমীকরণ ইউজ করব, মানে এখানে xt এর জায়গায় বসবে হচ্ছে এই 27.316 RT, আর XTR এর জায়গায় বসবে RTR 32.316 ইন্টু 273.16 ক্যালভিন। এগুলো সবসময় ক্যালভিনে আসবে, অ্যান্সারটা আসবে 230.9 ক্যালভিন। ওকে, যদি কখনো সেলসিয়াসে বলে ক্যালভিন বের করে এনে তারপরে সেলসিয়াসে নিব বা ফারেনহাইটে নিব, আগে ক্যালভিনেই সবসময় অ্যান্সার আসবে, কারণ আমরা ইউজ করছি পানির তৈধবিন্দু যেটা ক্যালভিনেই টেম্পারেচারটা ছিল। তাইলে আজকের যেটুক পড়াশোনা, এই পড়াশোনার মধ্যে এই চ্যাপ্টারের মেইন যে বা ইন্টারের যে পড়াশোনা সেগুলার কিন্তু মেইন কথা এখনো আসেনি। আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি সবই ছিল অ্যাকচুয়ালি ওই 9-10 এর বেসিক। তবু জিনিসগুলো আমাদের আবার দরকার হবে সামনে অনেক কিছু বুঝতে গিয়ে। হ্যাঁ, আচ্ছা সরি, 23 লিখে ফেলছি, সরি সরি সরি, থ্যাঙ্কস। এটা 27। ওকে, 27 এটা। না না, এই দেখ, সবসময় কিন্তু তাপমাত্রার একক ক্যালভিনই আসবে, কারণ এখানে আমি যে ধর্মই নেই, রোদ নেই বা ইয়া নেই, কাটাকাটি চলে যাচ্ছে। রোদ নেই বা আয়তন নেই, যেটাই নেই না কেন সবসময় এককটা ক্যালভিনই আসবে। আর আগের গোলাতেও ওই যে আমরা যেটা নিচ্ছি সেলসিয়াস নিলে এককটা সেলসিয়াসেই আসবে, ক্যালভিনে কখনো এইসব তাপমিতিক যে ধর্ম সেগুলো থাকবে না। কিন্তু যদি তোকে কোশ্চেনটা এইভাবে বলে যে একটা বস্তু এটা বের করতে দিল যে একটা বস্তু ইয়াতে এই যে টি তাপমাত্রায়, মানে এটা বলে দিল 233.9 ক্যালভিন তাপমাত্রায় এত রোদ দেখায়, 27.316 দেখায়। তো তখন তোকে কোশ্চেন করলো পানির ত্রৈধবিন্দুতে কত রোদ দেখাবে, মানে এই RTR বের করতে বললো, তখন ওমে আসবে অ্যান্সার। কিন্তু নর্মালি যদি আমরা তাপমাত্রা বলি তাহলে সবসময় ক্যালভিনই আসবে। কথা বোঝা গেছে? ওকে, আজকে আর পেন দিব না তোদের। তো এইটুকু হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক। আমরা নেক্সট দিন থেকে অ্যাকচুয়ালি আর একটু জটিল পড়াশোনায় যাব। তবে আমরা যেহেতু এখন বললাম যে ওই আগের চ্যাপ্টারগুলো জানি, সো অতটা কঠিন লাগবে না আশা করি ইনশাল্লাহ। তো ভালো থাকিস ওই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা। ওয়ালাইকুম আসসালাম।